দর্শক, আরো একটা বিশ্বকাপ, আরো একটা বিশ্বযুদ্ধ বলা যায় ক্রিকেটের। বিশ্বের ক্রিকেটের সেরা লড়াই শুরু শুরু বলতে বাংলাদেশের শুরু, কারণ এক সপ্তাহ আগেই আপনারা জানেন যে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে সেই ক্রিকেটের আবহ ছড়িয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা আজ শুরু হলো, আজ সকালে, এবং সেই শুরুটা হলো হাসি মুখে। রোমাঞ্চকর এক ম্যাচ হয়েছে। আপনারা অলরেডি জেনে গেছেন, যারা ক্রীড়া প্রেমী আছেন, যারা ক্রিকেট ভালোবাসেন, যারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রয়েছেন, তারা অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশ দল 2 উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করেছে। আমরা এই প্রসঙ্গ নিয়ে আজকে অনেকদিন পর হাজির হয়েছি ইনসুইং প্রোগ্রামে, আমাদের যেটা স্পোর্টস বাংলার নিয়মিত আয়োজন। সেই ইনসুইং প্রোগ্রাম থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আপন তারিক, আমাদের সঙ্গে রয়েছেন স্পোর্টস বাংলার এডিটর এম কায়সার। কাছে শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সাংবাদিকতার পরিচয়ের বাইরে, সাংবাদিক পরিচয়ের বাইরে ক্রীড়াপ্রেমী হিসেবে আপনার মনে একটা সন্তুষ্টি কাজ করছে, একটা স্বস্তি কাজ করছে, কারণ অনেক দিন পর বাংলাদেশ জয়ের একটা ভালো ফিরেছে, কিন্তু সেই জয় আক্ষেপ আছে। তারপরও বিশ্বকাপের মঞ্চে জয় দিয়ে শুরু করা, আপনি কি বলবেন পুরো বিষয়টা? ধন্যবাদ আপন তারিক। আপনার মুখের হাসি বলে দিচ্ছে যে বাংলাদেশ আজকে খুব সাফল্য নিয়ে ম্যাচটা শেষ করেছে। যদিও একটু কষ্ট হয়েছে ম্যাচটা জিততে, লো স্কোরিং ম্যাচ, খুব ভালো একটা রোমাঞ্চ ছিল। আমরা সেই প্রসঙ্গে পরে যাব। তার আগে বলে রাখি যে বাংলাদেশ এই ম্যাচটায় জিতে বিশ্বকাপ যে শুরু করেছে, বিশ্বকাপের মিশনটা যে শুরু করেছে, সেটা অনেক বড় একটা স্বস্তির বিষয়। কারণ আপনি জানেন যে সুপার 8-এ খেলতে হলে বাংলাদেশ গ্রুপে যে 4টা দল রয়েছে, সেই 4টা দলের মধ্যে অন্তত 3টি দলের বিরুদ্ধে আপনি যদি জিততে পারেন, তাহলে আপনি নিশ্চিতভাবে কিন্তু সুপার 8টা কনফার্ম করবেন। কিন্তু যদি দুটো দলের বিরুদ্ধে জিতেন, তাহলে অন্যান্য দলের রেজাল্টের উপর নির্ভর করতে হবে আপনার সামনে বাড়াটা। তো সেই অর্থে বাংলাদেশ যে আজকে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটায় খেলেছিল, সেখানে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের এই ম্যাচটাকেই টার্গেট করে নেমেছিল। যদিও তারা প্রথম ম্যাচটা হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে, মাত্র 77 রানে তারা অল আউট হয়ে গিয়েছিল। আমরা সেই প্রসঙ্গে আসবো, কিন্তু এই ম্যাচটা দু দলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল। শ্রীলঙ্কার জন্য ইম্পর্টেন্ট ম্যাচ ছিল যে বিশ্বকাপের এই পর্বে টিকে থাকতে হলে তাদের জন্য এই ম্যাচে জয় ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। এবং বাংলাদেশের সামনে যে বিষয়টা ছিল যে বাংলাদেশ যে 3টি ম্যাচ জয়ের টার্গেট করেছে, সেই 3টি ম্যাচের মানে প্রথম পর্বে সেই 3টি ম্যাচের মধ্যে শ্রীলঙ্কার এই ম্যাচটি ছিল অন্যতম, এবং সেই ম্যাচটা জিতেছে বাংলাদেশ 2 উইকেটে। আপনি দেখবেন যে 124 রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা, এবং টার্গেট ছিল বাংলাদেশের 125 রান। তো 20 ওভারে 125 রান করতে যখন আপনি মাত্র 2 উইকেটে ম্যাচ জিতবেন, এবং সেই ম্যাচ শেষ হবে 19 নম্বর ওভারে শেষ বলে এসে, এটাই বুঝিয়ে দিচ্ছে যে এই ম্যাচটা খুব জমজমাট হয়েছিল। নট নেসেসারি যে আপনি টি-20 কে বলা হয়ে থাকে যে 4 ছক্কার ঝড়, কিন্তু নট নেসেসারি যে আপনি প্রায় প্রত্যেকটা ম্যাচেই 4 ছক্কার ঝড় এবং 200+ রান উঠবে, এবং সেই 200+ রান আপনি চেস করে জিতে যাবেন, তাতেই ম্যাচের অনেক বেশি আপনার রোমাঞ্চ ছড়ায়। তাও কিন্তু না, আপনি লো স্কোরিং ম্যাচ যে একটা জমজমাট হতে পারে, একটা ভালো থ্রিলার হতে পারে, একটা রোমাঞ্চকর একটা ম্যাচ হতে পারে, সেই ম্যাচটাই কিন্তু আজকের এই ম্যাচটা কিন্তু সেই প্রমাণটা দিয়েছে। এবং সেই রোমাঞ্চে এবং সেই থ্রিলারে কিন্তু বাংলাদেশ জয়ী হয়েছে। কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ দলের এই জয়টা বাংলাদেশ দলকে অনেক বড় একটা স্বস্তি দিবে, এবং জয় নিয়ে শুরু করতে পারাটা যে কোনো দলের জন্য কিন্তু আত্মবিশ্বাসটুকু একটু বাড়িয়ে দিবে। এবং ইন্ট্রোডাকশনে আপনি যেভাবে বলছিলেন যে বিশ্বকাপের এই মঞ্চে, মূল মঞ্চে আসার আগে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি, অর্থাৎ প্রাক প্রস্তুতির যে বিষয়টা ছিল, সেখানে বাংলাদেশ কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল, সেখানে বাংলাদেশ 2-1-এ হেরে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছে নিউ ইয়র্কে, সেখানেও বাংলাদেশ কিন্তু 182 রানের জবাবে, ভারতের 182 রানের জবাবে মাত্র 122 রান করেছিল। দলের তেমন কোনো ব্যাটাররা ভালো পারফর্ম করতে পারেননি। সবকিছু মিলে বাংলাদেশ দল একটা হতাশাজনক অবস্থায় ছিল, এবং ইনজুরিটাও দলকে ঘিরে ধরেছিল। তো সার্বিক অর্থে বাংলাদেশ দল একটা ভালো পজিশনে ছিল না। টপ অর্ডার ব্যাটার রান পাচ্ছিলেন না, অধিনায়ক কিন্তু রানে নেই, ভালো ফর্মে নেই। মানে সার্বিক অবস্থা বাংলাদেশ দলের জন্য, আপনি যদি বিশ্বকাপের মতো আসরে খেলতে যান, তাহলে সেই সার্বিক অবস্থাটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। তবে এই ম্যাচ জিতে বাংলাদেশ অন্তত স্বস্তি নিঃশ্বাস ছাড়তে পারছে। ডাগ আউটে আমি নিশ্চিত যে বাংলাদেশ দলের ড্রেসিং রুম, ডাগ আউট এবং হোটেলে সব জায়গায় কিন্তু একটা স্বস্তির বাতাবরণ ছড়িয়ে এসেছে। এবং এই জয়টা বাংলাদেশ দলকে, আমি মনে করি যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে 10 জুন নিউ ইয়র্কের মাঠে যে বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে, সেই ম্যাচে কিছুটা হলেও একটু আত্মবিশ্বাসী করে তুলবে পুরো দলকে। একদম, আপনি যেটা বলছিলেন এমন স্যার, স্বস্তির বার্তা। আপনি ড্রেসিং রুমের কথা বলছিলেন, আমরা মাঠেও আজকে একটা ছবি দেখছিলাম যে চন্ডিকা হাথুরে সিং এ জড়িয়ে ধরেছেন ফিনিশার যে মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি দলকে জিতিয়ে ফিরেছেন, যিনি শেষ দিকে এসে খুবই দৃঢ়তা দেখিয়েছেন, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে ম্যাচটা জিতিয়ে ফিরেছেন, তাকে জড়িয়ে ধরেছেন ও চন্ডিকা হাথুরে সিং এ। যেই চন্ডিকা হাথুরে সিং এ এই ফিনিশারকে ফিনিশ করতে চেয়েছিলেন। আমরা জানি যে
দল থেকে ছেঁটে ফেলার জন্য কতভাবে চেষ্টা করেছিলেন, তার পরিকল্পনায় কখনোই মাহমুদুল্লাহ রিয়াদ ছিল না। সেই মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি জড়িয়ে ধরেছেন হাসি মুখে। এই ছবিটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো এগুলো আসলে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপের প্রথম ম্যাচই ইতিবাচক বিষয় বলে ধরা হচ্ছে, মনে করা হচ্ছে। আপনি কি বলেন বিষয়টা, যে এটা একটা দলের কম্বিনেশন অথবা দলের মনোবল কতটা বাড়িয়ে দেয়? হাথুরু সিং আজকে যে মাহমুদুল্লাহ রিয়াদকে ম্যাচ শেষে জড়িয়ে ধরেছেন এবং এক ধরনের তাকে অভিনন্দন জানাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা ছবি। এই ছবিটা জানান দিচ্ছে যে আপনি এখানে এই মুহূর্তে যদি কারো ক্ষতি করতে চান কোনোদিন করতে পারবেন না, কারণ উপরে একজন যিনি বসে আছেন তিনি কিন্তু সবকিছু নির্ধারণ করে দিবেন এবং তিনি কিন্তু সবচেয়ে বড় নির্ধারক। এবং মাহমুদুল্লাহ রিয়াদকে টেস্ট দল থেকে ছেড়ে ফেলেছিলেন যখন এই কোচ ছিলেন হাথুরু সিং এর নিচে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এক সময় যে সিলেক্টররাও যারা ছিলেন সেই সিলেকশন প্যানেলের বিরুদ্ধেও কিন্তু এক ধরনের অনাস্থা এনে তিনি কিন্তু টেস্ট ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ওয়ানডেতেও তিনি কিন্তু খুব একটা জায়গা পাচ্ছিলেন না। গত বিশ্বকাপের আগে তাকে কিন্তু তিনি জায়গা করে নিয়েছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন সেই বিশ্বকাপে। বলা হচ্ছিল যে তার বয়স হয়ে গিয়েছে, তিনি ইনজুরি রয়েছে হাতে, এবং দলের তার কাছ থেকে ওই যে স্ট্রাইক রেটে দলের রান প্রয়োজন সেটি তিনি দিতে পারছেন না। এই ধরনের অনেক ধরনের অভিযোগ এনে তাকে কিন্তু এক অর্থে ওয়ানডে ক্রিকেট থেকেও ছেটে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে সবসময় বলা হয়ে থাকে যে সাইলেন্ট কিলার, অর্থাৎ নীরবে তিনি কিন্তু তার কাজটুকু করে যান। তিনি তার কাজটুকু আসলে নীরবে করে গিয়েছেন, নিজেকে প্রস্তুত করেছেন, ফিটনেসটা ঠিক রেখেছেন এবং নিজের স্কিলটা বাড়ানোর চেষ্টাটুকু করেছেন। এত 39 ইয়ার্স, এখন পর্যন্ত 39 বছর বয়স তার, এই বয়সেও তিনি কিন্তু যেভাবে নিজেকে ফিটনেস ঠিক রাখছেন এবং পারফর্ম করে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা উদাহরণ হতে পারে যে কোনো ক্রিকেটারের জন্য, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য একটা অনেক বড় উদাহরণ হতে পারে যে কখনোই কিন্তু কোনো বাধা আসলে সেই বাধার পেয়ে কেউ যদি থমকে যায় তাহলে সামনে বাড়তে পারবে না। বাধা আসবে কিন্তু সেই বাধা টপকে আপনাকে সামনে এগুতে হবে। এই যে শিক্ষাটা মাহমুদুল্লাহ রিয়াদ দিয়ে গিয়েছেন, এটা আমি মনে করি যে কোনো তরুণ ক্রিকেটার, এবং শুধুমাত্র ক্রিকেটার না, যে কোনো পর্যায়ের মানুষের জন্য কিন্তু এটা একটা বড় শিক্ষণীয় বিষয় হতে পারে। এবং আরেকটা শিক্ষণীয় বিষয় হতে পারে, যেটি আপনি যে ছবির কথা আজকে বলছিলেন, খুব সম্ভবত হাথুরু সিংকে আজকের এই জয় হাথুরু সিং এর জন্য কিন্তু প্রয়োজন ছিল, কারণ এই ম্যাচে জয় জিততে না পারলে বাংলাদেশের জন্য কিন্তু বিশ্বকাপে হয়তো সামনে বাড়ার জায়গাটুকু বা পথটুকু রুদ্ধ হয়ে যেত। খুব সম্ভবত সেই স্বস্তির কারণেই হাথুরু সিং তার হৃদয়ের অর্গল খুলে দিয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি অভিনন্দন জানিয়েছেন। এখন দেখার বিষয় যে মাহমুদুল্লাহ রিয়াদের এই পারফরমেন্স, দলের এই পারফরমেন্স বাংলাদেশ দলকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ মনে রাখতে হবে যে বাংলাদেশ জাস্ট উইন এ সিঙ্গেল ম্যাচ। কখনো শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে, একটু পরে আবার বাংলাদেশ এগিয়ে থাকলো, আবার শ্রীলঙ্কা এগিয়ে গেছে, আবার বাংলাদেশ ম্যাচের দখলটা নিজের কাছে নিয়ে ফেললো। এইভাবে করতে করতে কিন্তু একদম পুরো 19 নম্বর ওভারের শেষ বলে এসে ম্যাচটা সমাধান হয়েছিল। যখন 16 বলে 12 রান দরকার, তখনও হাতে বাংলাদেশের 2 উইকেট রয়েছে, তখনও কিন্তু কোনো দলই নিশ্চিত নয় যে কার পক্ষে ম্যাচটা যাচ্ছে বা কে ম্যাচটা জিততে যাচ্ছে। দিস ইজ দ্য বিউটি অফ টি-20 ক্রিকেট, যে আপনি শেষ বল না হওয়া পর্যন্ত বা শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আগে বলতে পারেন না যে কে দল জিতেছে। সো লো স্কোরিং এর থ্রিলার এই ম্যাচটা হয়েছে এবং এই থ্রিলারে বাংলাদেশ জিতেছে। এবং যে কায়দায় বাংলাদেশের শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করেছেন এবং লিটন দাসের রানে ফিরে আসাটাও একটা স্বস্তির বিষয় হতে পারে। এবং আমি তো হ্যাটস অফ দিব আপনার তাহিদ হৃদয়কে, তিনি দুর্দান্ত 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং যে কায়দায় তিনি শ্রীলঙ্কার অধিনায়ককে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিনি এক ওভারে 3টি ছক্কা হাঁকিয়েছেন। আমি মনে করি যে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে সেই ওভারটি। আমরা সেই প্রসঙ্গে হয়তো আলোচনা করব। তবে সবকিছু মিলে আজকে বাংলাদেশ দল যে কায়দায় ম্যাচটা জিতেছে তাতে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে একটা স্বস্তির বাতাবরণ ছড়িয়ে পড়েছে পুরো ড্রেসিং রুমে এবং সমর্থকদের মনেও। হ্যাঁ, এমএম কাসির, আপনি যেমনটা বলছিলেন, বাংলাদেশ ক্রিকেট টিমে একটা স্বস্তির বাতাবরণ এবং দর্শকদের মধ্যে একটা যে দলকে নিয়ে আবার খুব বেশি প্রত্যাশা ছিল না, কারণ বাংলাদেশে যখন প্রস্তুতি পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে হয়তো আমরা সিরিজ জিতেছি, সেখানেও আশাপ্রদ ক্রিকেট খেলতে পারেনি। ইভেন আপনি যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মতো অখ্যাত একটা দলের কাছে আমরা হেরেছি। সব মিলে বাংলাদেশ চাপে ছিল। এরপরে যে পজিটিভ একটা বার্তা দিয়ে বিশ্বকাপ শুরু হলো, আমরা তাওহিদ হৃদয়ের কথা বলছিলাম যে 20 বলে 40 রান, আমরা লিটন দাসের প্রসঙ্গ বলছিলাম যে লিটন দাস যে ব্যর্থতার একটা বলয়ের মধ্যে ছিলেন, একাদশে তিনি চান্স পাবেন কিনা, বিশ্বকাপ দলে আদৌ তিনি থাকা উচিত কিনা, যখন এই বিতর্ক তখন তিনি বিশ্বকাপের ম্যাচে নেমে 38 বলে 36 রান একটা লো স্কোরিং ম্যাচে আজ যেটা খেললেন। আপনি পুরো বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এই দুটো ইনিংস আপনি দেখেছেন, দুটো ইনিংসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? লিটন দাস তার অফ ফর্মের কারণে কিন্তু বড় ধরনের সমস্যা ছিলেন, কোনো সন্দেহ নেই, এবং তাকে টিম ম্যানেজমেন্ট কোথায় খেলাবে, কোন পজিশনে খেলাবে সেটা নিয়েও কিন্তু এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব চলছিল। যে লিটন দাস যেহেতু ওপেনিং এ ভালো করতে পারছেন
পাচ্ছেন না, তাহলে নিশ্চিতভাবে তিনি কিন্তু মিডল অর্ডারে অথবা লোয়ার মিডল অর্ডারে তিনি ব্যাট করবেন কিনা। যেহেতু তিনি উইকেট কিপিং করেন, দলে তার অবভিয়াস চয়েস থাকতেই হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার ব্যাটিং পজিশনটা কোথায় হবে সেটা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট একটা দ্বিধা দ্বন্দ্বে ছিল লম্বা সময় ধরে। এই কারণে আপনি দেখবেন যে তাকে কখনো ওপেনিং এ নামানো হচ্ছে, কখনো কিন্তু আপনার মিডল অর্ডারের জন্য সেট করা হচ্ছে, কিন্তু 1 ডাউন বা 2 ডাউন পজিশনে তাকে কিন্তু এর আগে তেমন ভাবে চিন্তা করা হয়নি। তবে এই ম্যাচে তাকে যে পজিশনে খেলিয়েছে দল, আমি মনে করি যে সেই পজিশনে খেলানো উচিত, কারণ একজন ওপেনারকে তিনি যদি কোনো কারণে উপরের দিকে বা ওপেনিং এ যদি ভালো না করেন, তাহলে তাকে একদম পুরো নিচের দিকে নামিয়ে না দিয়ে বরঞ্চ তার কাছ থেকে সর্বোচ্চটুকু তিনি যেন দিতে পারেন বা একটু বেশি বল তিনি যেন খেলতে পারেন, এই কারণে তাকে একটু আরো ব্যাটিং অর্ডারটা উপরের দিকেই করাটা উচিত। এবং সেই পরিকল্পনাটা আজকে খুব ভালো কাজে লেগেছে বাংলাদেশ দলের। বাংলাদেশ দল কিন্তু আপনি 125 রানের তাড়া করতে নেমে শুরুটা যেটা করেছিল, সেই শুরুটা মোটেও কিন্তু ভালো হয়নি। আপনি পাওয়ার প্লেতে বাংলাদেশ 3টি উইকেট হারিয়ে ফেলেছিল, 2 ওপেনার আউট হয়ে গিয়েছেন, 1 ডাউনে 2 ডাউনে নামা অধিনায়ক শান্ত তিনিও কিন্তু ভালো করতে পারেননি, সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গিয়েছেন। সব মিলিয়ে আপনি পাওয়ার প্লেতে 34 রানে বাংলাদেশ 3টি উইকেট হারিয়েছিল। তো 125 রান তাড়া করতে নেমে আপনি 3টি উইকেট যখন 34 রানে হারিয়ে ফেলবেন পাওয়ার প্লেতে, দ্যাট মিনস আপনি কিন্তু পিছিয়ে রয়েছেন। সো সেই পিছিয়ে থাকা অবস্থায় লিটন দাস এবং তাহিদ হৃদয় যে কায়দায় ব্যাটিং করেছিলেন, আবার কিন্তু বাংলাদেশ দলকে সেই পিছিয়ে থেকে একটু আবার কিন্তু সামনে এগিয়ে নিয়ে এসেছেন। যেটি আমি বলছিলাম যে এই ম্যাচটা কিন্তু আপনার ঘড়ির পেন্ডুলামের মতো, একবার শ্রীলঙ্কার দিকে হেলেছে, একবার বাংলাদেশের দিকে হেলেছে। সেই পর্যায়ে শেষ পর্যন্ত বাংলাদেশ এই নার্ভটা ধরে রাখতে পেরেছে বলে কিন্তু ম্যাচটা জিততে পেরেছে। আর লিটন দাস ও তাহিদ হৃদয়ের ব্যাটিং প্রসঙ্গে বলি যে এই উইকেটে এবং এই সময়টায় যে পরিস্থিতিতে যেরকম ভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল, তারা দুজন কিন্তু একদম 100% সেই অনুযায়ী ব্যাটিংটা করেছেন। যখন প্রয়োজন ছিল আপনার নিরাপদ ঢঙে ব্যাটিং করাটা, তখন তারা কিন্তু আপনার নিচে গ্রাউন্ডে খেলেছেন, তেমন কোনো শর্টস খেলার চেষ্টা করেননি। সিঙ্গেল রান নিয়েছেন, 5 রান 4 রান 3 রান করে রান নিয়েছেন, বাউন্ডারি বা ছক্কা হাঁকানোর মতো তেমন কোনো অ্যাডভেঞ্চারাস শটে তখন যাননি। কিন্তু যখন প্রয়োজন হয়েছে যে টি20তে কিন্তু আপনি যখনই এরকম ভাবে সব সময় খেলতে থাকবেন, তখন খোলস ছেড়ে যখন বেরোবেন না, তখন কিন্তু প্রেশারটা আপনার উপর চলে আসে। এই কারণে এই দুই ব্যাটার নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করেছেন, উইকেটে সেট হয়ে যাওয়ার পর তারা আলাপ আলোচনা করেছেন যে এখন হয়তো আমাদেরকে একটু কাউন্টার অ্যাটাকে যাওয়া উচিত, এবং সেই কাজটি করেছেন তাহিদ হৃদয়। 12 নম্বর ওভারে তিনি ওয়ানিন্দু হাসারাঙ্গাকে, শ্রীলঙ্কার লেগ স্পিনারকে, যাকে মানা হয়ে থাকে যে এই দলের শ্রীলঙ্কার এই দলের সবচেয়ে ভালো বোলার তিনি, সেই ভালো বোলারকে তিনি আক্রমণের জন্য বেছে নিয়েছেন। এবং টানা 3 বলে তাকে যে কায়দায় তাহিদ হৃদয় ছক্কা হাঁকিয়েছেন, সেই ওভারে 19 রান এসেছে, সেই ওভারে 19 রান এসেছে, তাহিদ হৃদয় আউট হয়ে গিয়েছেন সেই ওভারে, কিন্তু তিনি তার কাজের কাজটুকু করে দিয়েছেন যে শ্রীলঙ্কার এই দলটার বিরুদ্ধেও কিন্তু বা এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধেও কিন্তু ভালো ব্যাটিং করা যেতে পারে বা আক্রমণাত্মক ক্রিকেট খেলা যেতে পারে, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। এবং সেই ওভারে যে 19 রানটা এসেছে, আমি মনে করি যে সেই 19 রানটাই কিন্তু বাংলাদেশ দলকে এই ম্যাচের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট এনে দিয়েছে, বিশেষ করে ব্যাটিং এর ক্ষেত্রে। বোলিং এর ক্ষেত্রে টার্নিং পয়েন্টটা ঋষাদ কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাটিং এর ক্ষেত্রে এই 19 রানের যে ওভারটা, সেটা বাংলাদেশ দলকে এই ম্যাচে আপনার যেভাবে বাংলাদেশ একটু পিছিয়ে ছিল, সেই পিছিয়ে থেকে বাংলাদেশ দলকে আবার কিন্তু লিডিং পজিশনে নিয়ে আসতে সহায়তা করেছে। এবং তাহিদ হৃদয় সবসময় তিনি এরকম অ্যাটাকিং মুডেই কিন্তু খেলে থাকেন। আমরা দেখেছি যে টপ অর্ডার ব্যাটারের কথা আপনি বলছিলেন, টপ অর্ডারে আপনার প্রায় সব ব্যাটার কিন্তু আপনি রান খরায় ভুগছিলেন, কিন্তু তাহিদ হৃদয় একমাত্র ব্যাটার যিনি কিন্তু আপনি ধারাবাহিকভাবে পারফরমেন্সের মধ্যে রয়েছেন। লম্বা সময় ধরে তিনি কিন্তু প্রায় সবগুলো ম্যাচেই নিজের অবদানটুকু রাখছেন। আর আজকের এই ম্যাচেও তার যে ব্যাটিং পরিকল্পনাটা ছিল, সেটা একদম পারফেক্ট একটা ব্যাটিং পরিকল্পনা ছিল, কোনো সন্দেহ নেই। আর লিটন দাসের ফিরে আসাটা, আমরা যেটা বলছিলাম যে লিটন দাসের ফিরে আসাটা জাস্ট শুধু একটা সময়ের ব্যাপার ছিল। তিনি যেভাবে খেলেন, তাতে কিন্তু তার খেলাটা দেখতে সুন্দর লাগে, কিন্তু লম্বা সময় ধরে তিনি উইকেটে সেট হওয়ার আগে আউট হয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকটি ম্যাচে দৃষ্টিকটু ভঙ্গিতে আউট হয়েছিলেন। এই কারণে তিনি একটু সমালোচনার শিকার হয়েছিলেন। তবে আশা করছি যে পেছনের সব সমালোচনা ফেলে বাংলাদেশ দল এখন আজকে যে ম্যাচটা যে কায়দায় জিতেছে এবং যে পরিশ্রম করে জিতেছে এবং যে পরিস্থিতিতে ব্যাটিং করার প্রয়োজন ছিল, সেই পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে। সামনের সময়টুকুতে যদি এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ যেতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ দল টি20 বিশ্বকাপে যে এতদিন পিছিয়ে ছিল, কখনোই সুপার 8-এ উঠতে পারেনি, কখনো সুপার 8-এ বা আপনার দ্বিতীয় রাউন্ডে বড় কোনো দলকে হারাতে পারেনি বলে যে আক্ষেপ ছিল, সেই আক্ষেপটা মুছে ফেলার বা ঘুচে ফেলার সময়টা এখন বাংলাদেশ দলের সামনে রয়েছে। তবে মনে রাখতে হবে, যেটি একটু আগে বললাম, যে বাংলাদেশ কেবলমাত্র একটি ম্যাচ জিতেছে, এখনো সামনে কিন্তু আপনার 3টি ম্যাচ বাকি রয়েছে। এবং সামনের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা অবশ্যই বাংলাদেশের চেয়ে টি20তে অনেক শক্তিশালী দল, কিন্তু শক্তিশালী দলকে যে আপনার র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দল হারাতে পারে না, আমি সেই ধারণায় বিশ্বাসী না। যদি সেটি হতো, তাহলে তো আমেরিকা কখনোই আপনার
পাকিস্তানকে হারাতে পারতো না। সো এখানে গিভেন ডেতে যে দল যেভাবে পারফরমেন্স করবে সেটা যদি তাদের নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে তাহলে তাদের সামনে যে কোনো প্রতিপক্ষ কিন্তু উড়ে যেতে পারে। কোনো সন্দেহ নেই যে লিটন দাসের ফিরে আসাটাও মানে রানে ফিরে আসাটা পুরো টপ অর্ডার ব্যাটিং এ একটা বড় স্বস্তি বার্তা দিয়েছে, এবং সামনের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে বাংলাদেশ দল অন্তত একাদশ সাজানোর ক্ষেত্রে বড় ধরনের কোনো ঝক্কি থেকে বেরিয়ে এসেছে, এবং তাদেরকে হয়তো এই একাদশ গঠনের জন্য তেমন বড় কোনো আপনার চিন্তা ভাবনা করতে হবে না, কারণ যে একাদশ নিয়ে বাংলাদেশ আজকে এখানে খেলেছিল সেই একাদশ কিন্তু আপনার এই উইকেটের জন্য এই প্রতিপক্ষের জন্য একদম পারফেক্ট কম্বিনেশন হিসাবে প্রমাণিত হয়েছে। সবকিছু মিলে লিটন দাস এবং তাহিদ হৃদয় চতুর্থ উইকেট জুটিতে যে 63 রান করেছেন, আপনি 125 রান জয়ের জন্য যখন তাড়া করতে খেলতে নামবেন সেখানে একটা জুটিতে যখন 63 রান চলে আসে, দ্যাট মিনস আপনি কিন্তু অর্ধেক কাজটুকু সেখানেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবং সেটা আরো সুন্দর দেখাতো যদি সাকিব আল হাসান তার পুরো ইনিংসটা পুরো ম্যাচটা ফিনিশার হিসেবে দায়িত্বটা পালন করে আসতে পারতেন। কিন্তু তিনি আউট হয়েছেন একটা দুর্দান্ত ক্যাচে, যে ক্যাচটা তিনি আউট হয়েছেন সেটা এক্সেলেন্ট একটা ক্যাচ, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরও এরকম একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে আপনি যখন দল বিপদে পড়বে তখন আপনাকে রিক্সি শট না নিয়ে আপনাকে নিরাপদ শটে দলকে জিতিয়ে নিয়ে আসা উচিত। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল আজকে এই ম্যাচ জিতে ঠিক যেরকম ভাবে আপনার স্বস্তি পেয়েছে, ঠিক সামনের সময়টুকুতে ভালো আরো কিভাবে করতে হবে সেই শিক্ষাটুকু কিন্তু নিতে পেরেছে। সবকিছু বিবেচনায় আমি মনে করি যে বাংলাদেশ দল যে রান তাড়ায় আজকে এই ম্যাচটা জিতেছে সেখানে সবচেয়ে ভালো সময়টা কেটেছে তাহিদ হৃদয় ও লিটন দাসের সেই 63 রানের ইনিংসের সময়। আমরা যদি বোলারদের প্রসঙ্গটা ভুলে যাই সেটাও আসলে ঠিক হবে না, কারণ বোলাররা 124 রানে শ্রীলঙ্কার মতো দলকে আটকে রাখতে পেরেছেন, সেটাও একটা বড় ক্রেডিট। আপনি রিশাদ হোসেনের কথা বলেছিলেন, রিশাদ হোসেনও কিন্তু টানা 2 বলে যে শ্রীলঙ্কার দুজন ব্যাটসম্যানকে আউট করেছিলেন, সম্ভবত আসালাঙ্কা এবং হাসারাঙ্কা দুজনকে আউট করেছিলেন, সেটাও একটা বড় টার্নিং পয়েন্ট, এবং এই সূত্র ধরে হয়তো তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ইভেন আমরা মুস্তাফিজুর রহমানের কথা বলতে পারি, মুস্তাফিজুর রহমানও দুর্দান্ত বল করেছেন, আইপিএলে যে তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে, সেই পারফরমেন্সের ধারাবাহিকতা আমরা দেখেছি যে তিনি 17 রানে 4 ওভারে 17 রানে 3 উইকেট নিয়েছেন। আপনি বোলারদের রিশাদ হোসেনের প্রসঙ্গ বলছিলেন, মুস্তাফিজের প্রসঙ্গ বলছেন, বোলারদের পুরো পারফরমেন্সটা আপনার চোখে কেমন লেগেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে? বোলারদের প্রসঙ্গে বলতে গেলে এক কথা যদি বলতে হয় তাহলে এই ম্যাচ জেতার কাজটুকু কিন্তু বোলাররা করে দিয়ে এসেছিলেন, এবং সেই সাজানো বাগানে ব্যাটাররা হেঁটে রান তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ব্যাটাররা কিন্তু আপনি শুরুটা তেমন ভালো করেন নাই। মাঝখানে যেটি একটি ভালো বড় পার্টনারশিপ হয়েছিল তাহিদ হৃদয় লিটন দাসের, সেটার উপরেও কিন্তু আপনার পরে কিন্তু সহজ কায়দায় ম্যাচটা শেষ করা উচিত ছিল, কিন্তু সেটা করতে পারেননি, কারণ কয়েকটি উইকেট আমরা মিডল ওভারে কয়েকটি উইকেট হারিয়ে ফেলার কারণে আমাদের এই সহজ ম্যাচটা জিততে একটু কঠিন হয়েছে, এবং অনেক শেষ পর্যন্ত বা অনেক ডিপে পর্যন্ত যেতে হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ তার দায়িত্বটুকু ঠিকই ভাবে পালন করেছেন দেখে হয়তো এখন মনে হচ্ছে যে 2 উইকেটের এই জয়টাই আমরা খুব সহজে পেয়ে গেছি। আসলে ম্যাচটা জয়টা মোটেও সহজে পাইনি, জয়টা অনেক কষ্ট করতে হয়েছে। তারপর আমি বলবো যে এই ম্যাচ জয়ের জন্য আপনার মূল কাজটুকু করে এসেছিলেন কিন্তু বোলাররা, এই উইকেটে কিভাবে বোলিং করতে হবে এবং এই উইকেটটা কিভাবে আপনার এক্সপ্লোর করতে হবে, বা কিভাবে এই উইকেটে কোন জায়গায় বল ফেলতে হবে বা ব্যাটাররা তাতে সমস্যায় পড়বেন সেটা তারা খুব সুন্দর করে কিন্তু ঠাউর করতে পেরেছিলেন। দেখুন আপনি কন্ডিশন এবং উইকেটের যে আচরণ সবকিছু ছিল কিন্তু আপনার বোলিং সাইডের পক্ষে, এই কারণে বাংলাদেশ টসে জিতে প্রথমে বোলিংটা বেছে নিয়েছে, এবং আমি মনে করি যে এই একাদশ আজকে যে ম্যাচের একাদশ বাংলাদেশ গড়েছে এটি একটা পারফেক্ট কম্বিনেশন। কারণ আমি সবসময় একটা জিনিস আপন তারিখ বিশ্বাস করি, সেটি হলো যে আপনি বোলারদের 5 জন জেনুইন বোলার নিয়ে কিন্তু আপনি একাদশ সাজাবেন। অনেক সময় বাংলাদেশ করে যে 4 জন জেনুইন বোলার নিয়ে আপনার একাদশ সাজায়, এবং পঞ্চম বোলার হিসাবে কিন্তু আপনার বাদবাকি যারা অলরাউন্ডার রয়েছেন অথবা খুচরো বোলিং এর কাজ করে থাকেন তাদের কাছ থেকে কিন্তু আপনি এই বোলিংটা করে থাকে। কিন্তু আজকের এই ম্যাচে আপনি দেখবেন যে বাংলাদেশ দল একদম জেনুইন 5 জন বোলার নিয়ে এই ম্যাচটা খেলেছে। 2 জন স্পিনার রিশাদ এবং সাকিব এবং 3 জন নিয়ে খেলেছে। এই 3 জন পেসারের মধ্যে সাকিব তার বোলিং এর কোটাটা পুরো করেননি, এবং মাহমুদুল্লাহ রিয়াদ 1 ওভার করেছিলেন এবং তিনি 4 রান দিয়েছেন। সবকিছু মিলে আমি মনে করি যে বোলারদের দিনটা ছিল, এবং বোলাররা এই দিনটা তাদের মতো করে ইউজ করতে পেরেছেন। 3 জন পেসার যে বাংলাদেশ এখানে ইউজ করেছে, 3 জন পেসারই তাদের দায়িত্বটা এক্সেলেন্ট কায়দায় পালন করেছেন। মুস্তাফিজুর রহমান প্রথম বলেই উইকেটটা পেয়েছেন, এবং প্রথম বলেই যখন আপনি সাফল্য পাবেন তখন টি20-তে কিন্তু একটা সাফল্যের টোনটা সেখানেই মূলত সেট হয়ে যায়, এবং মুস্তাফিজ তারপরে এক্সেলেন্ট কায়দায় বোলিং করেছেন, 3টি উইকেট পেয়েছেন। 3টি উইকেট তিনি পেয়েছেন মাত্র 4 ওভারে 17 রানে 3 উইকেট, এবং তার সঙ্গী হিসেবে যিনি ছিলেন তাসকিন আহমেদ। মনে করা হচ্ছিল যে তাসকিন লম্বা সময় ধরে আপনি কম্পিটিটিভ ক্রিকেটে নেই, বাংলাদেশ থেকে তিনি যখন গিয়েছিলেন তখনই তিনি
ইনজুরি নিয়েই দলের সঙ্গে ছিলেন এবং প্রায় 15 দিন তিনি কোনো ধরনের কোনো প্র্যাকটিসে ছিলেন না। 1 জুনে তিনি প্র্যাকটিস শুরু করেছিলেন, তাও আপনি ফুল থ্রটলে প্র্যাকটিস করেননি। সবকিছু মিলে কোনো কম্পিটিটিভ ম্যাচও খেলেননি, প্র্যাকটিস ম্যাচ হয়েছিল সেখানেও খেলেননি, দ্বিপাক্ষিক সিরিজও খেলেননি। এত আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এত লম্বা সময় বা আপনি 15-20 দিন বাইরে থাকার পরে এবং এত বড় একটা ইনজুরি শেষে তাকে সরাসরি বিশ্বকাপের আসরে নামিয়ে দেওয়া হলে বা বিশ্বকাপের ম্যাচে নামিয়ে দেওয়া হলে তিনি কেমন ভাবে পারফর্ম করতে পারেন সেটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু তাসকিন তার অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা দিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠেছেন এবং দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন নিজেও। 4 ওভারে 25 রানে 2টি উইকেট তিনি পেয়েছেন এবং এই 4 ওভারের মধ্যে তিনি কিন্তু 12টি ডট বল দিয়েছেন। দ্যাট মিনস তার বোলিং কোটার 2 ওভার থেকে শ্রীলঙ্কা কোনো রানই নিতে পারেনি। এক্সেলেন্ট পারফরমেন্স, কোনো সন্দেহ নেই। এবং তৃতীয় পেসার হিসেবে যিনি খেলেছিলেন এখানে তানজিম হাসান সাকিব, তিনি শেষ ওভারটা তার হাতে, তাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। আপনি শেষ ওভার বা ডেথ ওভারের দায়িত্ব কোন বোলারকে দিবেন? নিশ্চিতভাবে কিন্তু আপনি আপনার সেরা বোলারকেই শেষ ওভারের দায়িত্বটুকু দিবেন এবং সেই আস্থাটুকু ক্যাপ্টেনের ছিল বলেই কিন্তু সাকিবের 1 ওভার বাকি থাকতেও তাকে কিন্তু আপনি শেষ ওভারটা না দিয়ে তানজিম হাসান সাকিবকে শেষ ওভারটা দিয়েছেন এবং তানজিম সাকিব এক্সেলেন্ট কায়দায় শেষ ওভারটা শেষ করেছেন। এবং ছোট্ট করে বলতে হয় যে এই পুরো আপনার ম্যাচে বাংলাদেশের বোলাররা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রীলঙ্কান ব্যাটারদেরকে আপনার একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিল, একটা কড়া শাসনের মধ্যে রেখেছিল। মাঝখানে কিছুটা সময় পাতুম নিশাঙ্কা একটু ব্যাটিং আপনার এক্সেলেন্সি দেখিয়েছিলেন, কিন্তু সেখানেও বাংলাদেশের বোলাররা আবার ফিরে এসেছে দুর্দান্ত কায়দায়। সো বলাই যেতে পারে যে এই ম্যাচটা নিয়ন্ত্রণ করছিল আপনার শ্রীলঙ্কার ব্যাটিং এর সময় বাংলাদেশের বোলাররা এবং পরের দিকে শুরুতে নিয়ন্ত্রণ করেছিল, মাঝেও নিয়ন্ত্রণ করেছিল এবং শেষের অংশটুকুতে নিয়ন্ত্রণ করেছিল। ছোট্ট একটা ইনফরমেশন দেই আপন যে 14 ওভারে আপনার শ্রীলঙ্কার স্কোর ছিল 14.1 ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল 100 রান। দ্যাট মিনস এবং তারা সঞ্চয় করেছে সব মিলিয়ে 124 রান। এই হিসাবটা জানাচ্ছে যে শেষের 29 বলে তাদের রান এসেছে মাত্র 24 রান। এই হিসাবটি কিন্তু জানিয়ে দিচ্ছে যে এই পর্যায়ে বাংলাদেশের বোলাররা কত দুর্দান্ত ভাবে বোলিং করেছেন এবং নিজেদেরকে মানে শ্রীলঙ্কান ব্যাটাররা যাতে কোনো রান করতে না পারেন সেইভাবে তারা বোলিং করে গিয়েছেন। সবকিছু মিলে আমি এতক্ষণ শুধুমাত্র পেসারদের কথা বলছিলাম, কিন্তু এই পেসারদের ভালো পারফরমেন্সের মধ্যে আরেকজন ভালো থেকে আরো ভালো পারফর্ম করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি 4 ওভার বোলিং করেছেন, 4 ওভারে 22 রানে 3 উইকেট পেয়েছেন এবং সবচেয়ে মজার বিষয়টা হলো যে এই বিশ্বকাপের কিন্তু এটি তার অভিষেক, অর্থাৎ বিশ্বকাপে এই প্রথমবারের মতো এত কোনো বড় আসরে তিনি খেলতে নামছেন। এর আগে দ্বিপাক্ষিক সিরিজ তিনি খেলেছেন এবং খুব বেশি লম্বা সময় তিনি কিন্তু হয়নি যে তার বাংলাদেশ দলে টি-20তে অভিষেক হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খুব সম্ভবত তার অভিষেক হয়েছিল গত জানুয়ারিতে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার অভিজ্ঞতা খুব একটা বেশি কিছু না। বাংলাদেশ এই প্রথমবারের মতো কোনো একজন জেনুইন লেগ স্পিনারকে নিয়ে বিশ্ব আসরে খেলতে গিয়েছে এবং সেই জেনুইন লেগ স্পিনার তার বিশ্বকাপের প্রথম ম্যাচে আপনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং ম্যাচ সেরা হয়েছেন। কোনো সন্দেহ নেই যে এখন থেকে আপনি লেগ স্পিনারের যে একজন অভাব বাংলাদেশ লম্বা সময় ধরে ভুগছিল এবং একজন লেগ স্পিনারকে আপনার সুযোগ না দেওয়ার যে বিষয়টা এতদিন ধরে পড়েছিল, এখন এই রিশাদ হোসেনের এই পারফরমেন্স কিন্তু এখন প্রমাণ করছে যে একজন লেগ স্পিনারের অভাবটা বাংলাদেশ দল লম্বা সময় ধরে ছিল এবং একজন লেগ স্পিনারের কার্যকারিতারা আপনার টি-20তে অনেক ইম্পর্টেন্ট এবং সেটা রিশাদ হোসেন এই ম্যাচে করে দেখিয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং খুব সম্ভবত আমি দেখছিলাম যে তার ক্যারিয়ারে তিনি এর আগে কখনো কিন্তু আপনি এই ইন্টারন্যাশনালি বা কখনো কিন্তু আপনি ঘরোয়া ক্রিকেটও খুব সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেননি। আজকে তিনি এত বড় আসরে দলকে জেতানে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা রেখেছেন, দলের জয়ের সবচেয়ে ভালো পারফরমেন্স তার, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। নিশ্চিতভাবে তার জন্য কিন্তু আপনার সামনের সময়টা খুব উজ্জ্বল এবং তাকেও এই ম্যাচের পারফরমেন্স তাকে সামনে আরো অনেক বেশি অনুপ্রাণিত করবে। সবকিছু মিলে এক কথা যদি আপনি বলতে বলেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশ দল আজকে যে বোলিং করেছে এখানে, তাতে নিশ্চিতভাবে এই ম্যাচ জয়ের মূল কাজটুকু আগে সেরে এসেছেন কিন্তু বোলাররা। সো বোলারদের হ্যাটস অফ টু দেম। একদমই। আপনি একটা বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে যে আপনি বলছিলেন যে কম্বিনেশন পেয়ে গেছে, একাদশটা মোটামুটি পরের ম্যাচে নিশ্চিত হয়ে গেছে, কিন্তু একটা জায়গা ছোট্ট করে যদি আপনার সঙ্গে আমি আলোচনা করি, সৌম্য সরকার কিন্তু আরো একবার ব্যর্থ এবং 0 রানে ফিরে গেছেন। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে তার 84 ম্যাচের ক্যারিয়ারে তিনি 14 বারের মতো 13 বারের মতো 0 রানে ফিরলেন। আন্তর্জাতিক টি-20তে এটি সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড। মানে সৌম্য সরকার নিজেকে খুঁজে পাচ্ছেন না। সৌম্য সরকার একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ড আজ করে ফেললেন, যেটা শ্রীলঙ্কার বিপক্ষে 0 রানে আউট হয়ে। সৌম্য সরকার কি সাউথ আফ্রিকার বিপক্ষে যেটা
10 জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি, সেখানে সৌম্য সরকারের বিষয়ে কি ভাবা যায় কিনা, তাকে একাদশের বাইরে টিম ম্যানেজমেন্ট রাখতে পারে কিনা? আপনার কি মনে হচ্ছে সৌম্য সরকারের ফিরে আসা তো খুব জরুরি? দেখুন, সৌম্য সরকার ভালো পারফরমেন্স করছেন না এবং তাকে যে বাদ দিয়ে আপনি লিটন দাসকে ওপেনিং এ নামাবেন সেই ঝুঁকিটাও কিন্তু বাংলাদেশ দল কিন্তু নিতে পারছিল না দেখে, লিটন দাসও ওপেনিং এ ভালো করছিলেন না দেখে তাকে কিন্তু আপনার টপ অর্ডারে বা আপনি ওয়ান ডাউন পজিশনে নামানো হয়েছে। আর সৌম্য সরকারকে কিন্তু তার সমস্যাটা, এটা তার নিজস্ব সমস্যা এবং তার সমস্যাটা তাকে নিজেই সমাধান করতে হবে। সৌম্য সরকার শূন্য সরকারের যে ব্র্যাকেটে বন্দী হয়ে গিয়েছেন সেই ব্র্যাকেট থেকে তাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তাকে কিন্তু তিনি কিন্তু আপনি তরুণ কোনো ক্রিকেটার না, তিনি কিন্তু খুব অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটার। 2015 বিশ্বকাপ থেকে, যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল তখন থেকে কিন্তু দলের সঙ্গে রয়েছেন লম্বা সময় ধরে। 2015 থেকে 2024 এত লম্বা সময় ধরে যখন একজন ক্রিকেটার দলের সঙ্গে থাকবেন এবং তার সমস্যার সমাধান করতে পারবেন না, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে তার টেকনিক্যালে কোনো সমস্যা রয়েছে অথবা আপনার মেন্টালি তিনি নিজেকে হয়তো এই পর্যায়ে এখন পর্যন্ত সেট করতে পারছেন না। এই বিষয়টা নিশ্চিতভাবে শুধুমাত্র তার এবং তাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আমরা দেখেছি যে এই সমস্যায় তিনি এর আগেও পড়েছিলেন এবং শ্রীলঙ্কা, এই নিউজিল্যান্ডে গত বছর তিনি একটি ওয়ানডেতে এক্সেলেন্ট পারফরমেন্স করেছিলেন এবং 150 প্লাস একটা আপনার ওয়ানডেতে ইনিংস গড়েছিলেন, যেটি কিন্তু রেকর্ড, বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড কিন্তু ওয়ানডেতে তার হয়ে গিয়েছিল। সেই ম্যাচের আগে তিনি কিন্তু 1 এবং 0 এরকম ভাবেই কিন্তু রানের মধ্যে ছিলেন। বাট এবারের বিশ্বকাপেও কিন্তু তার যে হারে তার নামের পাশে 0 দেখা যাচ্ছে, তাতে সমালোচকরা কিন্তু বারবার বলছেন যে সৌম্য সরকার এখন শূন্য সরকার হয়ে পড়েছেন। সো এই শূন্য সরকারের শূন্যতা দূর করার দায়িত্বটা কিন্তু তার, এবং তাকে ক্রিকেট বোর্ড, নির্বাচকরা, টিম ম্যানেজমেন্ট সবাই তাকে প্রচুর সুযোগটা দিয়েছে। কোনো সন্দেহ নেই যে তিনি সুযোগ কম পাননি, কিন্তু সুযোগ পেলেই শুধু হবে না, আপনাকে সুযোগের সদ্ব্যবহারটুকু করতে হবে এবং নিজের পারফরমেন্সটুকু দেখতে হবে। শুরুতেই যদি আপনি উইকেট হারিয়ে ফেলেন, তখন যে ধাক্কাটা আপনার মিডল অর্ডারের উপর চলে আসে, তখন মিডল অর্ডারের কাজটুকু মিডল অর্ডার কিন্তু তখন আপনার আবার নতুন করে ইনিংসটা রিবিল্ড করার একটা দায়িত্ব তাদের মধ্যে পড়ে যায়। সো সৌম্য সরকারের এই সমস্যা সৌম্য সরকারকে সমাধান করতে হবে। এবং আমার মনে হয় যে আজকের এই ম্যাচের, আমি উইনিং একাদশ রেখে কোনো দল সাজানোর পক্ষে না, আমি একাদশ সাজানোর পক্ষে দুটো জিনিস চিন্তা করি। একটা হলো যে আপনি যে মাঠে খেলবেন, আপনি সেই মাঠের কন্ডিশন কেমন, সেই সময় আবহাওয়া কেমন, সেই উইকেটটা কেমন, সেটা বিবেচনা করে আপনি একাদশ সাজাতে হবে। এবং অতি অবশ্যই আপনার প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা এবং আপনার সামর্থ্য কত দূর বা কি সেই সব বিবেচনা করে কিন্তু আপনি একাদশ সাজাবেন। আপনি আজকের এই ম্যাচের একাদশ সাজালেই যে আপনি, বা উইনিং একাদশ সাজালেই যে আপনি পরের ম্যাচেও জিতে যাবেন তা কিন্তু না। এই কারণে আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপ এর কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে সৌম্য সরকার সবসময় একটু পেস বোলিংটা একটু ভালো খেলে থাকেন, বা যে বল একটু আপনার বাউন্স একটু আপনার উপরের দিকে আসে, বা আপনার কাট শট ভালো খেলে থাকেন, স্কোয়ার অফ দ্য উইকেট তিনি ভালো ব্যাটিং করে থাকেন। এবং সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ, সেখানে আপনি দেখবেন যে তাদের কিন্তু 3 জন পেসার রয়েছেন, যারা আপনি শর্ট অফ লেন্থে বল ফেলেন এবং সেটা অফ স্টাম্পের বাইরে হোক অথবা আপনি শরীর জুড়ে আসা হোক, সেটা কিন্তু ব্যাটসম্যানদের খেলাটা খুব কঠিন হয়ে থাকে। তো সেই সব বিবেচনা করে আমার মনে হয় যেহেতু সৌম্য সরকার একটু আপনার পেস বোলিংটা একটু ভালো খেলে থাকেন, স্কোয়ার অফ দ্য উইকেটে তার শট রয়েছে হাতে, সেই বিবেচনায় তাকে হয়তো সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও নির্বাচকরা সুযোগটা দিতে পারেন। তবে দেখতে হবে যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে উইকেটে খেলা হবে, সেই উইকেটের আচরণ কেমন হয় এবং সেখানকার সেদিনের পরিস্থিতি কেমন হয়, সবকিছু বিবেচনা করে কিন্তু নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে থাকবেন। তবে আপনি যে প্রশ্নটা তুললেন এবং যে রেকর্ডের কথা বললেন, সেই রেকর্ডটা নিশ্চিতভাবে কিন্তু সৌম্য সরকার নিজেও দেখেছেন যে এই শূন্যর বলয় থেকে তাকে বেরিয়ে আসতে হবে এবং সেই বেরিয়ে আসার কাজটুকু করতে হবে তাকে খুব দ্রুত। নতুবা তিনি যেভাবে সুযোগটা পাচ্ছেন, সেই সুযোগটা খুব সম্ভবত আর পাবেন না। সো এক অর্থে বলা যেতে পারে যে এই বিশ্বকাপের সামনের যে 3টি ম্যাচ রয়েছে, অন্তত গ্রুপ পর্যায়ে যে 3টি ম্যাচ রয়েছে, এই 3টি ম্যাচের মধ্যে সৌম্য সরকার যদি সুযোগটা পান, তাহলে এই সুযোগটা তাকে কাজে লাগাতে হবে এবং শূন্যের সেই ঘের থেকে বেরিয়ে আসতে হবে। যদি তিনি না পারেন, তাহলে এই শূন্যের মধ্যেই কিন্তু তার ক্যারিয়ারটা খুব সম্ভবত শেষের দিকে চলে যাবে। আমরা আশা করছি যে সেটা যেন না হয়, তিনি যেন সৌম্য সরকার শূন্য সরকার না হয়, সৌম্য সরকার যেন সামর্থ্য সরকার এবং সফল সরকার হয়ে তার ক্যারিয়ারটা শেষ করতে পারেন, সেই আশায় আমরা থাকছি। এমএম কাসার, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন স্পোর্টস বাংলার এডিটর এমএম কাসার বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট দলে একটা স্বস্তির বাতাবরণ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের এই জয় বিশ্বকাপে বাংলাদেশের যে সম্ভাবনা, সুপার 8-এ প্রথমবারের মতো খেলার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর দুটো কম শক্তিধর, আমরা টি-20তে কম শক্তিধর বলতে চাই না, কিন্তু তারপরে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। বাংলাদেশ যে গ্রুপে রয়েছে, সেই গ্রুপ থেকে আর দুটো ম্যাচ জিততে পারলে বাংলাদেশ মোটামুটি নিশ্চিত
এক কথায় নিশ্চিতই বলা যায় যে বাংলাদেশ পরের রাউন্ডে সুপার 8-এ যাবে। সেই প্রত্যাশা আমরা করতেই পারি এখন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর। দর্শক, আপনারা স্পোর্টস বাংলার ইনসুইং এর সঙ্গে ছিলেন। আপনারা বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমরা, এবং ক্রিকেটের সব খবর জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন sportsbangla.news, এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজের সঙ্গে থাকতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।